বড় ঘোষণা, মধ্যবিত্তের মনজয়ী বাজেট, মধ্যবিত্তের ভালো লেগেছে বাজেট। কি স্যার দেবাশিস দা, বলতে পারি তো মধ্যবিত্তের ভালো লেগেছে বাজেট, কারণ এলসিডি টিভির দাম কমলো, মোবাইল ফোনের দাম কমলো, ইয়াংস্টার্সদের মানে একেবারে 18 to 24 এজ টিজি কিংবা এজ গ্রুপের কথা বলছি, দাম কমলো। সিনিয়র সিটিজেনদের জন্য একাধিক কি বলবো, একাধিক ঘোষণাও করা হয়েছে, প্রকল্পের কথাও বলা হয়েছে, কিন্তু একই সঙ্গে জীবনদায়ী ওষুধের দাম কমানোর কথা বলা হয়েছে। এবং সবচেয়ে বড় ঘোষণা, 12 লক্ষ টাকা অবধি কর মুক্ত আয়। আপনি যদি বেতনভুক্ত এমপ্লয়ি হন, অর্থাৎ আপনি যদি কোথাও কাজ করেন, আপনি যদি মাসে বেতন পান আমার মতো, বাকি এখানে যারা আছে অনেকের মতো, তাহলে 12 লক্ষ টাকা বার্ষিক আয়, অর্থাৎ মাসিক 1 লক্ষ টাকা আয়। মাসে যদি আপনার বেতন 1 লক্ষ টাকা হয়, বছরে 12 লক্ষ টাকা হয়, আপনার কোনো কর দিতে হবে না, কর মুক্ত। বিরাট বড় ঘোষণা, 7 থেকে 12 লক্ষ, প্রায় 5 লক্ষ টাকার স্ল্যাব বাড়ানো হলো। দেবাশিস দা কি বলবেন? জনমোহিনী বাজেট না, এটা যদি এইভাবে ভাবি যে ভারতবর্ষে বর্তমানে মিডল ক্লাস, তাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, তারা ভারতবর্ষের এখন সবচেয়ে বড় অংশ বলা হয়, তারা তাদের গতি সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে, এবং এই আয়কর ছাড়ের ফলে নিশ্চিতভাবে তাদের যে ব্যয়যোগ্য আয়, তাদের বাস্তব যে আয় বা খরচের তার ক্রয় ক্ষমতা সেটা বাড়বে, এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের একটা সুযোগ থাকবে। কিন্তু এখানে দেখবেন যখন ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবটা ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু রেট অফ ইন্টারেস্টটাও বলে দেওয়া হয়েছে, ইনকাম ট্যাক্স রেটটাও বলে দেওয়া হয়েছে, তার সঙ্গে একটা ট্যাক্স রিবেটের কথা বলা হয়েছে। রিবেটটা দেওয়ার পরে কিন্তু কোনো ইয়ে থাকছে না, রিবেটটা দেওয়ার পরে ওটা স্ল্যাবটা থাকছে না। তো আমার মতে এই যে ছাড়টা দেওয়া হলো, এটা কিন্তু এইভাবে বিচার করা উচিত অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। আমাদের এখন ধরুন মুদ্রাস্ফীতি হচ্ছে 5.48%, অর্থাৎ 5.5%, এবং এই মুদ্রাস্ফীতি 5.5% হওয়ার ফলে আমার যে বাস্তব আয় যেটা বাড়লো আমার এই ট্যাক্স রিবেটের ফলে, সেটা হয়তো মানে আমি 7 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট ছিল, এবং সেখানে আমার এই ধরুন আমার বছরে আয় যাদের 18 লক্ষ। বেশ বেশ স্যার, আমি ফিরবো আপনার কাছে, কিন্তু নির্মলা সীতারামন আজকে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে ইনকাম ট্যাক্স নিয়ে ঠিক এক্স্যাক্টলি কি বললেন, আয়কর নিয়ে এক্স্যাক্টলি তার বক্তব্যটা কি? আমজনতা বিশ্বাস করুন এই বক্তব্যের জন্য বহু বছর ধরে ওয়েট করেছিল। অ্যাটলিস্ট এমপ্লয়েড কিংবা স্যালারিড ইন্ডিভিজুয়ালসরা তারা চেয়েছিল এমন একটা ঘোষণা, অ্যাটলিস্ট আগের বাজেট কিংবা তার আগের বাজেটে হোক। ইনকাম ট্যাক্স নিয়ে বক্তব্য নির্মলা সীতারামনের, শুনুন। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. একবার নির্মলা সীতারামনের আমি আমার সহকর্মীদের বলবো এই ছবিটি চালাতে, একই সঙ্গে এই ছবিটি চালাতে, এবং সবাইকে বলবো একটু দেখতে যে নির্মলা সীতারামন এই কথাটা বলার পর সবচেয়ে উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রী, সবচেয়ে উচ্ছ্বসিত। আমি আমার সহকর্মীদের বলবো ছবিটা চালাতে, নির্মলা সীতারামনের বক্তব্য এবং তারপর সবচেয়ে উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রী, তিনি যেভাবে সংসদে বসে অভিবাদন জানালেন, টেবিল বাজিয়ে অভিবাদন জানালেন, the sheer excitement in the face of Narendra Modi is remarkable. আর কিছুক্ষণের মধ্যে এই ছবিটি নাইয়া পার লাগা দিয়া আপনি, একদম এক শব্দে এক বাক্যে নির্মলা সীতারামন তরি পাড়ে এসে ডুবতে দিল না, তৃতীয় মোদী সরকারের তরি পাড়ে এসে ডুবতে দিল না। স্নেহায়ন, এই তো প্রধানমন্ত্রীর মুখে এক্সাইটমেন্টে ক্লিয়ার যে এই বাজেট মানুষের পক্ষে হয়েছে, মানুষের বাজেট হয়েছে, এবং কোথায় এটা ক্লিয়ার, নাইয়া পার লাগা দিয়া আপনি নির্মলা। তাই না দেখো, আজকে শুধু প্রধানমন্ত্রী না, গোটা দেশবাসী খুশি, যেটা উনিও বলছিলেন যে একটা আজকের আমাদের মিডিল ক্লাস, ভারতবর্ষের মিডিল ক্লাস একটা স্ট্রংগেস্ট গ্রোয়িং মিডিল ক্লাস ইন দ্য ওয়ার্ল্ড,
তার একটা কারণ আছে, আমরা বহুবার ধরে বলেছি যে বহু গত 2 বছর মনে ছিল না। প্রভিটি শুনতে হবে তো কেন প্রভার্টি লাইনের বাইরে 25 কোটি মানুষকে নিয়ে আসার জন্যই এই মিডল ক্লাসটা তৈরি হয়েছে। এটা আমাদের দেখো মিডল ক্লাস কেন তৈরি হয়েছে, মিডল ক্লাস কেন তৈরি হয়েছে, কেন বাংলাদেশে মিডল ক্লাস নেই বলে তাদের আর্থিক সমস্যা এতটা, আমি এইসব নিয়ে আলোচনা করতে, আমরা জানি এটা, মানে তুমি নতুন করে কিছু বলছো না। আমার বক্তব্য হচ্ছে এই যে কর রিস্ট্রাকচার কিংবা ট্যাক্স রিস্ট্রাকচার, এতে মোদী সরকার তো আর আজকে জানতে পারলো না যে মিডল ক্লাস আমাদের জন্য এত ইম্পর্টেন্ট। 2014 সাল থেকে জানে, তার আগে থেকে জানে, যখন থেকে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী কিংবা যবে থেকে তিনি রাজনীতি করতেন তবে থেকে নরেন্দ্র মোদী জানেন মিডল ক্লাস কতটা ইম্পর্টেন্ট, তিনি নিজেও মিডল ক্লাস। এবার সমস্যা হচ্ছে এত বছর তো রিফ্লেকশনটা দেখলাম না, এবার দেখলাম আরএসএস চাপ দেওয়ার পর দেখলাম, তার মানে কোথাও আরএসএস এর কথা শুনতে হলো, তাই তো? আমার পুরো স্টেটমেন্টটা শুনলে তোমার অ্যান্সারটা পেয়ে যেতে। বিষয়টা হচ্ছে এই 10 বছরে একটা নিউ মিডল ক্লাস সোসাইটি তৈরি হয়েছে। নিউ মিডল ক্লাস মানে নতুন করে যারা মিডল ক্লাসের সেকশনটা এসছে। আমাদের সরকারের এটা পলিসি ছিল যে এদের যে এই যে উত্তরণটা এটাকে ধরে রাখা, এদেরকে একটা স্টেবল ইনকাম প্রোভাইড করা, এরা যেন আবার কোনো রকমভাবে দারিদ্র্য সীমার মধ্যে না চলে যায়। এবং সেই কারণে মিডল ক্লাসের হাতে যাতে আরও বেশি করে ইনকাম, তাদের সঞ্চয় বাড়ানো, এইটা কিন্তু লক্ষ্য করা হয়েছিল অলরেডি। কিন্তু আর লাস্ট বছরও পিএফ এর মধ্যে আরও প্রায় 3 লক্ষের বেশি অ্যাকাউন্টস তৈরি করা হয়েছে। এই লক্ষ্যমাত্রাটাকে সামনে রেখে আমি কালকে থেকে বলে আসছি যে মিডল ক্লাসের জন্য এই বাজেট হবে, এই বাজেট মহিলাদের জন্য হবে, এই বাজেট কৃষকদের জন্য হবে, এই বাজেট যুবকদের জন্য হবে। এবং আজকের বাজেটে সেটারই রিফ্লেকশন হলো। আজকের দেশকে এগিয়ে নিয়ে যেতে মিডল ক্লাসের যে ভূমিকা, সেটাকেই সম্মান জানালো এই সরকার। তো আমি তো যেটা বললাম, আজকে পুরো সংসদ যখন এই মানে এর ভোটাভুটিটা হয়েছে, তখন আইজের পক্ষে বলেছে, নোজের পক্ষে বিরোধীরাও বলতে পারেনি। তারা সকালটা থেকে চিৎকার চেঁচামেচি করছিল, মানে তাদেরকেও মানে চুপ থাকতে হয়। তারা তো আর সাধুবাদ জানাবে না, স্বাভাবিকভাবে তাদেরকে যে কোনো প্রকারে হোক মোদী সরকারের বিরোধিতা করতে হবে। কিন্তু তারা বিরোধিতাও বন্ধ করতে পারলো না এই বাজেটের। তার কারণ হচ্ছে এই বাজেট পুরোপুরি জনমোহিনী, এই বাজেট মধ্যবিত্তর বাজেট। বেশ, সুমন রায়চৌধুরী কি বলবেন? সত্যি তো জনমোহিনী বাজেট। আমরা 1 ঘন্টা আগে যে ডিসকাশন করছিলাম আর এখন যে ডিসকাশন করছি, একেবারে জমিন আসমান কা ফার্ক হ্যায়। না, স্নেহায়ন একটু আগে বলল যে সাধুবাদ জানাতে পারবে না, যে অত সংকুচিত মানসিকতার আমি নই। ক্যান্সার পেশেন্টদের নিয়ে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন, আমি তার জন্য কেন্দ্রীয় সরকারকে সাধুবাদ জানাই। কারণ আমার মা এবং বাবা দুজনে ক্যান্সার পেশেন্ট ছিলেন, দুজনেই ক্যান্সারে মারা গেছেন। তা একটা পরিবারে যখন একটা ক্যান্সার পেশেন্ট থাকে, সেই পরিবারের কি দুর্বিষহ অবস্থা হয়, সেটা অর্থনৈতিক, সামাজিক, এবং সেই একটা পেশেন্ট যখন জানতে পারে তার ক্যান্সার হয়েছে, সে অর্ধেক মারা যায়। তা ক্যান্সার পেশেন্টদের জন্য ওনারা একটা পদক্ষেপ গ্রহণ করেছেন, ডে কেয়ার সেন্টারের কথা বলেছেন। এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন সরকার, আমি নিশ্চয়ই তাদের সাধুবাদ জানাবো। জীবনদায়ী ওষুধের যদি দাম কমে, আলটিমেটলি এটা ইমপ্লিমেন্টেড হয়, আমি নিশ্চয়ই তাদের সাধুবাদ জানাবো। গ্রামীণ অর্থনীতি পোস্ট অফিস না, এবার বাকিগুলো আমায় বলতে দিন। আপনার ভাষাতেই আমি আপনাকে উত্তর দিচ্ছি। জনমোহিনী বাজেট এই কারণে ভালো বললেই আমাদের ভাষা। না, আমিও তো ভালো বললাম। বি প্র্যাকটিক্যাল, ইউ আর আ জার্নালিস্ট। বিইং প্র্যাকটিক্যাল, গ্রামীণ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে পোস্ট অফিস। অত্যন্ত ভালো একটি স্কিম। না, খুব ভালো কথা। আমি একটা কথা বলি, আপনি একটু আগে বললেন না জনমোহিনী বাজেট, এটাও ভুলে যাবেন না। দিল্লির নির্বাচন আসছে, বিহারেও নির্বাচন, 2025 সালে অনেকগুলো নির্বাচন নরেন্দ্র মোদীকে ফেস করতে হবে। সুমন দা, বিফোর ইউ কন্টিনিউ, আমি আপনার কাছে ফিরবো। বিফোর ইউ কন্টিনিউ, বিহারকে মাথায় রেখে একাধিক প্রকল্প ঘোষণা, বিহারকে স্পেশাল স্ট্যাটাসের তকমা দেয়নি, কিন্তু বাজেটে বিহারের ঘর ভরিয়ে দিল। সুমন দা, আমি আপনি বলার আগেই তো আমি বলে দিলাম, এটা একটা পার্ট অফ 25% অফ দ্য বাজেট। একটা 140 কোটি দেশের বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন, তার 25% ডেডিকেটেড টু বিহার। এখন এক অর্থনীতিবিদ রয়েছেন, উনি ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। দেখুন, আপনারা এখানে বলছেন ট্যাক্স রিবেটের কথা। নিশ্চয়ই মধ্যবিত্তরা, চাকরিজীবীরা যদি ট্যাক্সে রিবেট পায়, এটা খুবই আনন্দের কথা। কারণ প্রত্যেকেরই ঘরে একজন কি দুজন সরকারি কর্মচারী রয়েছে। কিন্তু আপনি এটা বলুন তো, যারা সরকারি চাকরি করে না, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তারা পয়সা মাইনে পায়? ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে পার্সেন্টেজ, বেতনভুক্ত কর্মচারীর পার্সেন্টেজ কত ভারতবর্ষে? 4.1%। হ্যাঁ, তাহলে এটা কিভাবে একটা লার্জার পার্সপেক্টিভে যখন মধ্যবিত্তদের নিয়ে আলোচনা করবেন,
কতটা এফেক্ট করবে মধ্যবিত্তরা? এটা জনমোহিনী যখন তার বাজেট স্পিচ হচ্ছে, এটা নিশ্চয়ই জনমোহিনী। আপনার এই পয়েন্টে স্যার ভোজ্য তেল, ডাল জাতীয় যে শস্য হয় তার দাম নিয়ন্ত্রণের কথাও কিন্তু বলা হয়েছে। বলা হয়েছে, আপনি স্নেহায়নের কাজটা স্নেহায়নকে করতে দিন, আপনি করবেন না। দুই এই তো অদ্ভুত সমস্যা। মানে বাজেট শুনলাম আমরা সবাই মিলে, সাংবাদিক হিসেবে প্রশ্ন করলাম যে কংগ্রেসের বিরোধিতা করার এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে? বিরোধিতা করছি না, আমি তো গুড পয়েন্টসে সাধুবাদ জানালাম। আর দুই, স্যার যেটা ডেটা দিয়ে বললেন 4.1% হচ্ছে বেতনভোগ কর্মচারী বা চাকরিজীবী, ইনকাম ট্যাক্স পেয়ার, ইনকাম ট্যাক্স পেয়ার, তারা লাভবান হবে। এবার বলুন তো, প্রচুর ছোট ব্যবসায়ী আছে, ছোট ব্যবসায়ী মানে তাদের প্রান্তিক ব্যবসায়ী বলা যায়, তাদের জন্যে, তাদের ট্যাক্স রিলিফের জন্য এই সরকার, তারা কি মধ্যবিত্তদের ইয়েতে পড়ে না, মধ্যবিত্তদের গ্যাপে পড়ে না? আজ আমার কোনো, আমি ধরুন সরকারি চাকরি করি, আমার ভাইরা ভাই ধরুন একটা ছোট ব্যবসা করে, খুব ছোট ব্যবসা করে, সে কি বেনিফিট পেল? দেখুন না, ঠিক আছে, আমি সমালোচনা করছি না, আমি আলোচনা করছি গুড তাদের জন্য কি কি রিলিফ আছে দেখে নেবেন। আমি তো যেগুলো গুড পয়েন্টস তাই নিয়ে প্রশংসা করেছি, আমি সমালোচনা করছি না, আমি আলোচনা করছি। এটা একটা মেজর পয়েন্ট যে যারা ছোট ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য, তারা ইফ অ্যাট অল দে আর ট্যাক্স পেয়ার্স, মানে নিশ্চয়ই তাদের একটা বড় অংশ, আমি তো হাজার হাজার ছোট ব্যবসায়ীকে জানি যারা সঠিক সময় ব্যারিয়ারের মধ্যে গিয়ে তার ট্যাক্স রিটার্নটা জমা দেয়, তাদের জন্য সরকার কি রিলিফ দিচ্ছে। জিএসটি, স্যার নিশ্চয়ই আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, জিএসটি সরলীকরণে কি ঘোষণা স্যার করা হয়েছে আজকের বাজেটে? কোন as such কোন ঘোষণা করা হয়েছে কি? জিএসটি সিম্পলিফিকেশন, হ্যাঁ, কোন করা হয়েছে? Where is GST simplification? যে জিএসটি নিয়ে এত আলোচনা চলছে, হয়তো বা হবে, মানে আমি এখন অবধি ঘোষিত হয়নি। দেখুন, একটা বাজেট নিয়ে যখন আমরা আলোচনা করব, সাধারণ মানুষ, আমি প্যানেলের শুরুতে বলেছিলাম, নিশ্চয়ই দ্রব্যমূল্য সুমনদা, আমি আশা করেছিলাম যে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য কিছু খানিকটা ওই জিএসটি সরলীকরণ ইত্যাদি ইত্যাদি। না, আমি ক্রস সেকশন অফ বিজনেস ক্লাস, তারাই প্রত্যেকেরই কিন্তু জিএসটি নিয়ে কিছু কিছু সমস্যা রয়েছে। এখন সরকার নিশ্চয়ই কিছু একটা তাদের কথাও ভাববেন বলে আমি মনে করি। মোটের উপরে ইমপ্লিমেন্টেড হওয়ার পর, ওনারা যা যা ঘোষণা করেছেন, ইমপ্লিমেন্টেড হওয়ার পর আলটিমেট পিকচারটা কি দাঁড়াচ্ছে, ফাইন্যান্স বিলটা পাস হয়ে যাওয়ার পর আলটিমেট যখন আমরা প্রকৃতপক্ষে বাজারে নামবো, আবার থলি নিয়ে বেরোবো, কি ফেস করব, সেটার উপরে অনেক কিছু। আরেকটা জিনিস বলে রাখি, এই যে এমএসএমই সেক্টর, যেটার উপর খুব জোর দেওয়া হচ্ছে, এমএসএমই সেক্টরের দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছরে তাদের এই স্মল, মাইক্রো এবং মিডিয়াম, তাদের মধ্যে সংখ্যায় তারা কিন্তু অনেক বেশি এই ক্রেডিট ডিমান্ড, বলছে 39% ক্রেডিট ডিমান্ড বেড়েছে। কিন্তু আমি যখন আরো ভেতরে গিয়ে পড়াশোনা করলাম, তখন দেখলাম যে ভ্যালু অফ ক্রেডিট হুইচ দে ডিমান্ড, ইট হ্যাজ ফলেন। মানে যত টাকা চাইছে, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে স্মল, আপনি যাদের বললেন এন্টারপ্রেনার, স্মল, মাইক্রো, এদের সংখ্যা প্রচুর, কিন্তু এরা অ্যাপ্লাই করছে লোনের জন্য, যে ভ্যালু অ্যাপ্লাই করছে, সরকারি রিপোর্টে আছে, সেই ভ্যালুটা ফল করছে। তার মানে কি, তারা দেখছে বাজারে চাহিদা নেই। আমার মনে হয় আজকের এই যে কর ছাড়, আপনাকে ইন্টারাপ্ট করতে চাই না, আপনি যেটা বলছেন তার জন্যই কিন্তু এই বাজেটে বলেছে যে এমএসএমইর যে প্রোডাক্টটা ওরা করবে, সেটাকে এবার বাইরের বাজারে যাতে সেল করতে পারে সেই উদ্যোগ সরকার নেবে, যাতে এই ডিমান্ডটা বাড়ে। আপনি যেটা বলছেন, এটা একটা। আরেকটা হচ্ছে, আমার মনে হয় এই যে কর ছাড় হলো, তার ফলে যে মানুষের ব্যয়যোগ্য আয় বাড়লো, তার ফলে এই যে ভোগ ব্যয় বাড়ার ফলে হয়তো এমএসএমই প্রোডাক্টের জন্য খানিকটা চাহিদা বাড়বে, এবং গ্রোথটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার এই ট্যাক্স ছাড় দেওয়ার ফলে যদি বাড়ে, তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেরকম না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফল করেছে, আগের বছর ছিল 11 লক্ষ কোটি টাকা, এবার 10 লক্ষ কোটি টাকা। কাজে ওই যে জায়গাটা, যে গ্যাপটা সৃষ্টি হলো, সেটাকে কিন্তু কনজাম্পশন এক্সপেন্ডিচার দিয়ে যদি ভরাতে হয়, তাহলে কিন্তু এই ট্যাক্স ছাড়ের জন্য। এবং মহিলাদের অ্যাজ আ এন্টারপ্রেনিয়রশিপ হিসেবে কিন্তু অনেক রকম প্রোগ্রাম নেওয়া হয়েছে, যাতে মহিলাদেরকে এনকারেজ করা হয়। বেশ, আমি অনেকক্ষণ ধরে শুনলাম আপনাদের অনেক কথা, কিন্তু এবার আপনাদের আরেকটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। যারা চাকরি করেন, অর্থাৎ যারা বেতন পান, তাদের জন্যই একমাত্র, কিন্তু সুমনদা ভালো করে শুনবেন, তাদের জন্যই কিন্তু একমাত্র 12 লক্ষ টাকা অবধি করে ছাড় আছে। কিন্তু ধরুন আপনি চাকরি করেন না, আপনি সেলফ এমপ্লয়েড, আপনি একটা ব্যবসা চালান কিংবা যা ইচ্ছা করেন,
যেখানে আপনি চাকরি করেন না, আপনি আপনার ইনকাম সোর্স ইজ ভায়া সাম, আপনি স্যালারিড নন, ইজ ভায়া সাম কাইন্ড অফ আ বিজনেস। সে আপনার ধরুন একটা ছোট ট্রাভেল এজেন্সির ব্যবসা আছে, কিংবা ধরুন আপনি একটা ছোট গার্মেন্টের ব্যবসা করেন, অনলাইনে আজকে অনেক লোকজন করে, কিংবা আপনি কন্টেন্ট ক্রিয়েটার, অনেকেই আছেন আমাদের টার্গেট অডিয়েন্স যারা কন্টেন্ট ক্রিয়েটার্স, তাদের জন্য ট্যাক্স লাগটা একটু আলাদা। 4 থেকে 8 লক্ষ টাকা অবধি তাদের যদি ইনকাম হয় তাহলে 5% তাদেরকে ট্যাক্স দিতে হবে। 8 থেকে 12 লক্ষ টাকায় 10%, 12 থেকে 16 লক্ষ টাকায় 15%, 16 থেকে 20 লক্ষ টাকায় 20%, 20 থেকে 24 লক্ষ টাকায় 25%, 24 লক্ষ টাকা প্লাস হলে 30% আয়কর। 18 লক্ষ টাকা যদি কারো বার্ষিক আয় হয় তিনি 70,000 টাকা করে সুবিধা পাবেন, এবং 12 লক্ষ টাকা বার্ষিক আয় হলে আয়করদাতারা 80,000 টাকা সুবিধা। এবার ওই রিবেট গুলো বাদ দিয়ে দেখবে ওই প্রায় স্যালারিড ইনকামের কাছাকাছি চলে আসে। না হয় না, এটা হচ্ছে হচ্ছে 4 থেকে 8 লক্ষ টাকা আমি ধরে নিলাম আমার বার্ষিক, আমি ধরে নিলাম আমার বার্ষিক আয় 8 লক্ষ টাকা, একদম কম করেই ধরলাম 8 লক্ষ টাকা। তাহলে সেখানে আমি যা বলা হচ্ছে যে 18 লক্ষ টাকা 12 লক্ষ টাকা হলে 80,000, অর্থাৎ 8 লক্ষ টাকা থেকে আমি 80,000 পাবো। 7,20,000 টাকার উপর আমাকে তো কর দিতে হবে। দেবাশিস বাবু খুব ভুল বললাম? না, মানে এখানে বলা হচ্ছে যে আপ টু 12, ধরুন এই 4 থেকে 8 মানে 4 লাখ টাকা, 4 লাখ টাকার উপরে 5% হচ্ছে কত হচ্ছে 20,000 টাকা, তো 20,000 টাকা, এবং তারপরে আবার 8 থেকে 12 মানে আরো 4 লক্ষ যদি হয় তাহলে তার 10% মানে 40,000, তাহলে 40,000 20 হচ্ছে 60,000। এবার এখানে বলা হচ্ছে যে আপনার আপ টু 12,000, ওরা ওটাকে এস্টিমেট করে বলেছে যে ওই 80,000 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, আর স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি যোগ করেন তাহলে 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, কারণ 75,000 পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন। কাজে সেক্ষেত্রে এই জন্য এই যে রিভিশনটা হয়েছে তাতে কারো আয় যদি বার্ষিক 12,75,000 টাকা পর্যন্ত হয় তাহলে কিন্তু তার ট্যাক্স লাগবে। বেশ, আমার সঙ্গে ইন্দ্রনীল এই মুহূর্তে রয়েছে সরাসরি আম জনতার সঙ্গে। ইন্দ্রনীল, চাকরিজীবীদের জন্য বড় সুখবর, এই মুহূর্তে 12 লক্ষ টাকা বার্ষিক আয় যদি কারো হয়, 12 লক্ষ টাকা অবধি বার্ষিক আয় যাদের তাদেরকে 1 টাকাও আয়কর দিতে হবে না। জনমোহিনী বাজেট, দাম কমছে একাধিক জিনিসপত্রের, মোবাইল ফোনের, টেলিভিশনের দাম কমছে, একই সঙ্গে দাম কমছে জীবনদায়ী ওষুধের, সিনিয়র সিটিজেনরা একাধিক সুবিধা পাচ্ছে। আম জনতা কি বলছে? একদমই, দেখো একটা স্বস্তির খবর আম জনতার কাছে হওয়ারই কথা, যদিও জনমোহিনী না কি সেটা সাধারণ মানুষ বলবে। আমি এখন এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে রয়েছি, আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে। প্রথমেই কথা বলবো, মধ্যবিত্তের জন্য এক প্রকার বাজেট হয়েছে বলছে, 12 লক্ষ টাকা অবধি আয়েতে কোনো কর দিতে হবে না, কি বলবেন? বাজেটটা আমি ঠিক শুনিনি, আপনার মুখে শুনলাম। তো 12 লাখ করেছে তো ভালোই, এটা আম লোক পক্ষে, কিন্তু এক্স্যাক্ট আমি বাজেটটা শুনিনি। আমি জীবনদায়ী ওষুধ সে তারও দাম কমানো, সেটা তো ভালো, সবার আম লোকের জন্য এগুলো ভালো, জীবনদায়ী ওষুধ। একদমই অনেকেই কিন্তু খুশি। আরও আমি একটুখানি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে, তাদের সঙ্গে আর একটুখানি কথা বলবো যে জীবনদায়ী যে ওষুধ, সেই জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও যেমন কর ছাড় দেওয়া হয়েছে, জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে, এবং তার সাথে 12 লক্ষ টাকা যাদের আয় বার্ষিক সেখানেও ছাড় দেওয়া হয়েছে। আমি আরও একটুখানি কথা বলার চেষ্টা করব, যে একটু কথা বলবো, আজকে কেন্দ্রীয় বাজেট হলো এবং সেখানে 12 লক্ষ টাকা অবধি কর ছাড়, একদমই অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে মতামত ভিন্ন হচ্ছে। তবে আরও একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে, যে এই মুহূর্তে যে বড় আয়ের অঙ্ক ছাড় দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আরও একটু কথা বলার চেষ্টা করব। মধ্যবিত্ত মানুষ যারা রয়েছেন একটু কথা বলবো, এই মুহূর্তে তাদের প্রত্যেকেই চাইছে, ব্যস্ততা রয়েছে, আমজনতার ব্যস্ততা রয়েছে। আমি পরবর্তীতে আবার ফিরবো তোমার কাছে ইন্দ্রনীল। আপাতত যা বুঝলাম যে মানুষ কিন্তু কোথাও খুশি, 12 লক্ষ টাকা কর ছাড় স্যালারিড এমপ্লয়িজদের জন্য খুশি, এমন নন স্যালারিড যারা রয়েছে তাদের জন্য যে কর ছাড় দিচ্ছে
এবং তার সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং যে ছাড়, যে বার্ষিক আয়ের উপর যে সুবিধা দেওয়া হচ্ছে, রিবেট দেওয়া হচ্ছে, সবকিছু একত্রিত করলেই 12 লক্ষ টাকা অবধি কিন্তু আপনার আয়, বার্ষিক আয় কোনো কর লাগছে না। অর্থাৎ 1 লক্ষ টাকা অবধি যদি আপনার মাসে আয় হয়, তাহলে 12 লক্ষ টাকা অবধি আয়ে আপনার কোনো কর লাগবে না। তৃণমূল কংগ্রেসের অর্পণ রয়েছে আমার সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সমর্থক। অর্পণ, ভালো বাজেট, জনমোহিনী বাজেট। নিশ্চিতভাবে আমি প্রথমেই যেমনটা বললাম যে বাজেট যখন পেশ হয় তখন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের কিছু দাবি দেওয়ার থেকেও বড় কথা, আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমাদের কিছু আশা থাকে। সেই আশার যদি কিছু অংশ পূরণ হয় সেটাকে আমরা সাধুবাদ জানাবো। বিরোধী দল হিসাবে আমি বিশ্বাস করি যে সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের দায়িত্ব যেমন সরকারের সমালোচনা করা, তেমন যদি কোনো গঠনমূলক পরিকাঠামো গ্রহণ করা হয় সেটারও প্রশংসা করা উচিত। যেমন 12 লক্ষ টাকা বেতনভুক আয়, এটাকে মেনশন করে দেওয়া উচিত যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় নয়, 12 লক্ষ টাকা পর্যন্ত বেতনভুক আয়, সেখানে সম্পূর্ণ কর ছাড়। এটা অত্যন্ত, যারা বেতনভুক কর্মচারী রয়েছেন তাদের জন্য অত্যন্ত স্বস্তির জায়গা। একই সাথে যেগুলো আমাদের দাবি ছিল বা আশা ছিল যে ক্যান্সার, জীবনদায়ী ওষুধ, এগুলোর দাম কমানো, ভোজ্য তেল, ডাল জাতীয় শস্য, এগুলোর দাম কিছু কমানো, যেমনটা বলা হয়েছে, এগুলো নিশ্চিতভাবে প্রশংসনীয়। কিন্তু একই সাথে এইটাও মাথায় রাখা দরকার যে ভারতবর্ষের যত মানে যারা আয়ের মধ্যে রয়েছেন তাদের 4 থেকে 4.12% মানুষ তারাই শুধুমাত্র বেতনভুক্ত কর্মচারী। বাকিরা যারা ক্ষুদ্র কুটির শিল্প বা মাঝারি শিল্প এগুলোর সাথে যুক্ত, তাদেরকে করি অর্পণ, ক্ষুদ্র কুটির শিল্প মানে মাইক্রো ইন্ডাস্ট্রিদের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, 100%। এবং মহিলা কেন্দ্রিক ইন্ডাস্ট্রিজ মানে মাইক্রো, একেবারে মাইক্রো ইন্ডাস্ট্রিজ মহিলা কেন্দ্রিক হলে তার জন্য, অর্থাৎ কোথাও আপনাদের লক্ষ্মীর ভান্ডার স্কিম থেকেই দান নিয়েছে। কিন্তু একটা কথা বলা হচ্ছে না, সেটা হচ্ছে আপনারা বারবার মিস করছেন, সেটা হচ্ছে আমাদের ধরুন আমি ইনফ্লেশন যেটা কমছে সেটা ওরা আশা প্রজেক্ট করছে 4.8% ইনফ্লেশন। আমার আগে 12 লক্ষ টাকা যখন আমার বেতন ছিল আমি 80,000 টাকা ট্যাক্স দিতাম, সেই 80,000 টাকা আমি এখন দিতে হচ্ছে না, যার ফলে আমার অ্যাকচুয়ালি পেয়েবল মানে আমার ক্রয় ক্ষমতা বাড়লো 6.6%। তার থেকে আমি 4.8% যদি বাদ দিই তাহলে ওটা 1.8% অ্যাকচুয়ালি আমার রিয়েল পারচেজিং পাওয়ার বাড়লো। মানে এটা তো নমিনাল। আমার ক্রয় ক্ষমতা একদম আম জনতার ভাষায় বলুন তো, ঘুরিয়ে নাক দেখালো। মানে আমার পারচেজিং পাওয়ার বাড়ছে, আমার ট্যাক্স কমাচ্ছে, তাতে আমার আয় বাড়ছে। আমি যতটা 12 লক্ষ টাকা আয়, তাতে আমি 80,000 টাকা কর দিতাম, সেই করটা দিতে হচ্ছে না। তাহলে 12 লক্ষের 80,000 হচ্ছে 6.67%। হ্যাঁ, এবার 6.67% আমার পারচেজিং পাওয়ার বাড়বে। সেখান থেকে আমি আমার পারচেজিং পাওয়ার বাড়বো বলে যে এটা নমিনাল টার্মে, সেখান থেকে মুদ্রাস্ফীতিটা বাদ দিয়ে দিন, মুদ্রাস্ফীতি হচ্ছে 4.8%, তাহলে 1.8% হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার ক্রয় ক্ষমতা বাড়বে। স্নেহায়ন, অর্থাৎ ক্রয় ক্ষমতা যে 4.8% বলা হয়েছে সেটা নয়, 1.8% বাড়লো, মানে নগণ্য বাড়লো, হ্যাঁ বাড়লো, থ্যাংক ইউ, বাড়লো, নগণ্য বাদ দিতে হবে। মুদ্রাস্ফীতি এই মুহূর্তে এটা কেউ বলে না, এটা কেউ বলে না, মাথা ব্যথা মুদ্রাস্ফীতি। না দেখো, আমি ইকোনমিক্সের তো অতটা জ্ঞান নেই, কিন্তু যেটুকুনি সামান্য জ্ঞান আছে তাতে আমি যেটুকুনি বুঝি যে যখন মানুষের হাতে টাকা আসে তখন মানুষের ক্রয় ক্ষমতা বা কনজাম্পশনটা বাড়ে। হ্যাঁ, কিন্তু সেই ক্রয় ক্ষমতাটা কতটা বাড়লো? 1.8% মাইনাস দি ইনফ্লেশন। এবার বিষয়টা মানে আমার হাতে 110 টাকা আসলো, জিনিসের দামটা 108 টাকা বাড়লো, তার মানে আমার হাতে 10 টাকা আসলে আমার হাতে 2 টাকা। কিন্তু আপনার যখন জিনিসের দামটা কমবে, হ্যাঁ তখন নিশ্চয়ই, তখন তো আপনার হাতে এখনো পর্যন্ত স্নেহায়ন কমবে কি? কমবে জীবনদায়ী ওষুধ, কমবে মোবাইল ফোন, কমবে টেলিভিশন, কমবে ইলেকট্রিক ভেহিকল। এই টেলিভিশন, ইলেকট্রিক ভেহিকল, মোবাইল ফোন এবং যেগুলো কমবে, যে ব্র্যান্ডগুলো কমবে, স্যার আমি ফিরবো, এগুলো কিন্তু কোনোটাই নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তকে খুব একটা এফেক্ট করে না। ভোজ্য তেল হ্যাঁ এফেক্ট করে, ডাল জাতীয় শস্য এফেক্ট করে, নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদেরকে এফেক্ট করে, গরিব মানুষকে এফেক্ট করে। এবং সুমনদা রাইটলি পয়েন্ট আউট করলো সোনার দাম, কারণ সোনার দামের উপর অনেক কিছু নির্ভর করে। মেনলি আমাদের ইনফ্লেশন যেটা 6.2 তে গিয়ে দাঁড়িয়েছিল, এখন তো 5.48% প্রবাবলি, সেটা এটা 4.8 এ নেমে আসবে বলেছে। হ্যাঁ, এইটা বাড়ার একটা মেন কারণ ছিল কিন্তু ফুড ইনফ্লেশন। এবার এইটাকে যদি আমি কমাতে পারি, ফুড ইনফ্লেশন কিন্তু মানুষের রোজগার, মানে আমার দৈনন্দিন যে চাওয়া পাওয়া, মানে আমাকে তো রোজ বাজারে যেতে হয়, সেটা কমবে তো সব থেকে বেশি উপকৃত কে হবে? নিম্ন মধ্যবিত্ত মানুষ। তো সেই তেলের দাম কমবে,
হ্যাঁ তো ডেফিনেটলি হ্যাঁ, তোমার সব না, ভোজ্য তেলের কথা বলছি না, আমি পেট্রোল ডিজেলের কথা বলছি। আরে চাল ডাল সবজি সব কমবে। না 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 না, এক কমে, মিনিট সবকিছুর দাম তো এক কমবে। মিনিট। সবজির দাম কমার পেছনে একটা বড় ফ্যাক্টর হচ্ছে তেলের দাম। যদি তোমার ট্রান্সপোর্টেশন কস্ট কমে, যেটা ডিজেল কিংবা পেট্রোলের দাম যদি কমে, তার যেমন একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে ভেজিটেবল প্রাইসের উপর, মানে মার্কেট রিটেল প্রাইসের উপর, তেমন একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে যদি বাড়ে। আবহাওয়া আপনি কি করে আরেকটা হচ্ছে আবহাওয়া, যেটা কন্ট্রোল করতে আমার কেন Exactly. তোমার কেন স্বয়ং নরেন্দ্র মোদীর হাতেও নেই। ফুড ইনফ্লেশন বেড়েছিল বা ভেজিটেবলের দাম বেড়েছিল দুটো কারণে। এক হচ্ছে তুমি যেটা বলছো দ্যাট ইজ রাইট, বিকজ অফ দ্য ইনক্রিজ ইন দ্য পেট্রোল প্রাইসেস। আরেকটা কিন্তু আবহাওয়ার জন্য। আমরা ভুল এবার আবহাওয়াটাকে ছেড়ে দিন, না, আমি আবহাওয়াটাকে বলছি, ছেড়ে দিন। শেষ কথা না, আবহাওয়াটাকে ছেড়েই আমি বলছি বৃষ্টি দেরি হয়েছিল, অনেক শস্য নষ্ট হয়েছে। পেঁয়াজ, টমেটো, এইবার যখন তুমি আবার যখন এই এপ্রিল মাসে আবার যখন শস্যের ভান্ডারটা বাড়বে, তখন কিন্তু ফুড ইনফ্লেশন কমবে আমি এবং সুমনদার কাছে আসবো। সুমনদা, আগামী দিনে কমবে। আবহাওয়াটাকে বাদ রাখলাম, সেটার উপর আমাদের কারো কন্ট্রোল নেই, নরেন্দ্র মোদীরও নেই, কিন্তু প্রাইস অফ ফিউয়েল, মেইনলি পেট্রোল ডিজেলের দাম, সেখানে তো জিএসটি সেখানে তো জিএসটি রেগুলেশনটা সিম্পলিফাইড হলো না, রেগুলেশনটাও হলো না, মানে বেসিক্যালি না হবে না এটা বলছেন সুমন দা। না, যদি হতে পারে। করতে যায় আমি তখন একটু আবার শেষ করি, না, না, স্নেহায়ন, আমি স্নেহায়ন, আমি একটু শেষ করি। রাজনৈতিক স্নেহায়ন, বিরোধিতা করে। প্রশ্ন করার জন্য আমার মাসিক আয়টা হয়, আমার প্লিজ মাসিক আয়টাকে জাস্টিফাই না, করতে আমরা দাও, এটা co-balance প্রশ্নটা করে করতে দাও, করতে পারি না। প্লিজ প্রশ্নটা করতে দাও। তোমার আয়ের ভাগ চাই, তাহলে প্রশ্ন আখেরে আমি একেবারে বলছি যারা স্যালারিড এমপ্লয়ি নয়, স্যালারিড এমপ্লয়ি যারা, তাদের জন্য অত্যন্ত সুখবর। স্যালারিড এমপ্লয়ি ইভি গাড়ি কিনবে, স্যালারিড এমপ্লয়ি একটি দামি মোবাইল ফোন কিনবে, বাড়িতে বড় এলইডি টিভি কিনবে। আমার সুন্দরবনের, প্রত্যন্ত সুন্দরবনের ওই মানুষটি 55 ইঞ্চির এলইডিও কিনবেন না। ইভি গাড়ি তো অনেক দূরের কথা, গাড়ির মতো রাস্তায় দামও কমলো, জিএসটির আওতায় এলো কিন্তু না। সবজিটা কিনবে, কিন্তু সবজিটা কিনবে। সমস্যা, আমি একটা কথা বলছি, এটা হয়তো মানে টু বি ভেরি নিউট্রাল, হয়তো শুধু 2014 পোস্ট 2014 না, একটা এরকম ট্রেন্ড হয়ে যাচ্ছে বিগত কিছু কয়েক বছর ধরে বা দু দশক ধরে আমরা এরকম দেখছি যে একটা ইকোনমিক ডিভাইড হয়ে গেছে সোসাইটির মধ্যে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর আমার যে ভাইটি বড়বাজারে গিয়ে 6,000-7,000 টাকা মাইনের একটা চাকরি করছে, সেই শ্রেণীটা, আর কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, মানে এই বেতনভুকদের মধ্যেও দুটো তিনটে ইকোনমিক লেয়ার্স হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের কারোর জন্য ভালো না। সরকারে যে থাকুক, অর্থমন্ত্রক যে চালাক, যে প্রধানমন্ত্রী হোক, ইররেসপেক্টিভ অফ এভরিথিং, যেই বেতনভুকদের মধ্যে যেই দুটো তিনটে লেয়ার, একটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী মানে সে প্রায় রাজা, দিয়ে ধরুন বাড়ছে, আর দিয়ে বাড়তে থাকছে। আচ্ছা, রাজ্য সরকারি কর্মচারী, তাদেরও একটা জব স্টেবিলিটি আছে, একটা মিনিমাম স্যালারি লেভেল রয়েছে। আবার যেই আমি চলে আসছি বড় বাজারে, যখন 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 টাকা মাইনে, তাদের তো পুজো এলে যে রুমাল কিনে দেব না ছেলেকে একটা জিন্সের প্যান্ট কিনে দেবো, এটা একটা বিরাট দুশ্চিন্তার ব্যাপার। এবার একটা কথা বলুন, পুজোর কথা, খুব ভালো একটা কথা তুললেন। ধরুন যে ঢাকিরা আসে, ঠিক আছে, কিংবা পুজোর সঙ্গে যেগুলো আমরা বলি আনঅর্গানাইজ সেক্টর, আমি অর্গানাইজ সেক্টরে বেতনভুক্ত হওয়াটা খুব সহজ, আনঅর্গানাইজ সেক্টরে যারা বেতনভুক্ত, কিন্তু সেটা কিন্তু বেতন হিসেবে ট্রিট হবে না। 92% ইন্ডিয়ার শ্রমশক্তি তারা আমি আনঅর্গানাইজড তাই জন্যই প্রশ্নটা করলাম যে 92% কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে আছে। অর্থাৎ আম্বানি, আদানি কিংবা বড় বড় শিল্পপতিদের যে কোম্পানি, কর্পোরেট, সেই কর্পোরেটের বাইরে যদি চলে যাই, 92% আনঅর্গানাইজ সেক্টরে আছে। অর্পণ, এই আনঅর্গানাইজ সেক্টরের যারা বেতনভুক্ত, তারা বেতনভুক্ত হলেও কিন্তু টেকনিক্যালি, ট্রেডিশনালি বেতনভুক্ত নন। তাদের কি হবে? না, আমি তো সেটাই বলতে যাচ্ছিলাম যে এগুলোর কোনো ক্লিয়ার মেসেজ আমরা যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ পুরো বাজেটটাকে কতটা জনমোহিনী বা কতটা মানুষকে পট্টি পড়ানো 15 লক্ষ টাকার মতো, সেটা ভেবে দেখতে হবে। আমরা এখানে, আমার মনে হয়, আমি অর্থনীতিতে অত্যন্ত খারাপ ছিলাম, একথা অস্বীকার করে কোনো লাভ নেই, এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের শেষে কিছু পড়াশোনা করে নাম্বার পেয়েছিলাম। এবার বিষয়টা হচ্ছে যে একটা জিনিস যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের যেটা লক্ষ্য আছে অন্তত বাংলার ক্ষেত্রে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে 100 দিনের কাজ, মনরেগায় আমরা দেখেছি বিগত দিনে
বাজেট অ্যালোকেশন ক্রমশ কমেছে, সেইটা মনরেগাতে কি নতুন করে কোনো ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি হলো কিনা, 100 দিনের কাজটাকে আরো বাড়ানো যাচ্ছে কিনা, সেরকম কিছু আশার আলো আমরা দেখতে পেলাম না। রেল সেক্টরে, যে রেলে গত 1-1.5 বছর 2 বছর ধরে ক্রমাগত অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে রেলে ঝাঁকুনি হলে বুক ধরফর করে। এবং যারা সিনিয়র সিটিজেন থাকেন, আমরা যখন ট্রাভেল করি, কিছু মাস আগে দিল্লি গিয়েছিলাম বেড়াতে, তো তখন যখন রেলে ঝাঁকুনি হচ্ছে বুঝতে পারছি এটা কিছুই না, হয়তো কিছুই হবে না, কিন্তু তাও কোথাও না কোথাও এবং অত্যন্ত আশঙ্কার জায়গা, যদি কোনো বগি আলাদা হয়ে যায়, ছিটকে যায়, সিকিউরিটিতে কিছু দেখলে না। হ্যাঁ, সেরকম কিছু আমরা দেখতে পেলাম না। এবং যেটা বারবার বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে, গত জুন জুলাইতে যে বাজেটটা পেশ করা হয়েছিল 2024 সালে, সেখানে আমরা দেখেছিলাম লোকসভা ভোটের পরে অন্ধ্রপ্রদেশ এবং বিহার থেকে সমর্থন জুটিয়ে সরকার তৈরি করার পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থিওরির যে এক্সট্রা 2AB, সেই এক্সট্রা 2AB অন্ধ্রপ্রদেশ এবং বিহার তারা ব্যাপক একটা অ্যালোকেশন পেয়েছিল। এবং এবারেও বিহার সেই অ্যালোকেশন পেল। তার কারণ বিহারে ভোট আছে, একেবারে আমার সময় এটা মাথায় রাখতে হবে যে বিহার এটা রাজনীতিতে বিহার ভোটমুখী বাজেট কিনা সেটাও ভেবে দেখা। 2025-2026 একাধিক রাজ্যে ভোট আছে এবং যারা এনডিএর বন্ধু অ্যালাইজ তাদের এনডিএ দেখবে, কারণ এনডিএ যদি না দেখে তাহলে তারা এই গঠবন্ধন সরকার থেকে বেরিয়ে যাবে, কিংবা মনোমালিন্য হবে, কিংবা সমস্যা হবে। সেই সমস্যা এড়াতেই কোথাও করেছে। এটা যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতো তৃণমূল কংগ্রেসও করতো, কংগ্রেস ক্ষমতায় থাকলে কংগ্রেসও করতো। যে দল ক্ষমতায় থাকবে সেই দল তার রাজনৈতিক অ্যালায়েন্সটা প্রথমে দেখবে। সেটা নিয়ে সত্যি বেশি রাজনৈতিক কচকচড়িতে গিয়ে লাভ নেই, কিন্তু আম জনতা দেখে মনে হচ্ছে অনেকটা পেলাম, কিন্তু এখনো বিস্তারিত আলোচনা দরকার। 92% আমাদের আনঅর্গানাইজ সেক্টর, বেতনভুক্ত কর্মীদের জন্য 12 লক্ষ টাকা বার্ষিক আয় কর ছাড় রয়েছে, কিন্তু এই 92% আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করে তাদের কি হবে? নতুন যে কর স্ট্রাকচার হচ্ছে সেখানেও কতটা ছাড় পাওয়া যাবে? এবং যেটা বলা হলো ক্রয় ক্ষমতা, যেটা দেবাশিস বাবু বলছিলেন, ইকোনমিক্স দেবাশিস মজুমদার, যে ক্রয় ক্ষমতা আমাদের আদতে কত বাড়লো, কারণ 6.6% এবং ইনফ্লেশন অ্যাট 4.8%, দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে ওই 1.8% এর মতো আর কি, অর্থাৎ আপনার হাতে বৃদ্ধি, একদম নিট বৃদ্ধি অত্যন্ত কম। অর্থাৎ আপনার হাতে টাকা এলো, কিন্তু আপনি সেই টাকা দিয়ে যে জিনিসটা কিনতে যাচ্ছেন সেই জিনিসটারও দামটা চড়াই আছে, সেই দামটা কমলো না। অর্থাৎ আগে যে জিনিসটা 10 টাকা দিয়ে কিনছিলেন এখন আপনার হাতে 10 টাকার জায়গায় 12 টাকা এলো। বেসিক্যালি নিট বৃদ্ধি আপনার কাছে কিন্তু খুব কম, সেই 2 টাকা আরো টাকা দরকার সেটা কেনার জন্য, আরো 2 টাকা আপনার দরকার ওই জিনিসটা কেনার জন্য। তো সবকিছু রয়েছে, অনেক অ্যাসপেক্টস রয়েছে। ওপর জনমোহিনী বাজেট, কিন্তু এই সরকারের একটা ফান্ডা আছে। এই কেন্দ্রীয় সরকার একটা অদ্ভুত গুগলি খেলতে পারে। মার্কেটিং সত্যি এমনি নরেন্দ্র মোদীর চ্যাপ্টার্স, নরেন্দ্র মোদীর স্ট্র্যাটেজি এমনি তো আর MBA ইনস্টিটিউটসে পড়ানো হয় না। হি ইজ আ মাস্টার মার্কেটার। এবং এই মাস্টার মার্কেটার এবার যে বাজেটটা দিলেন ওপর দেখতে সত্যি খুব ভালো, অত্যন্ত জনমোহিনী, কিন্তু এর ফাইনার পয়েন্টস গুলো পড়া দরকার, ওই TNC এর মতো। সেই ফাইনার পয়েন্টস গুলো দেখলেই বোঝা যাবে আদতে আমজনতা ঠিক কতটা লাভ হলো। মানে বাউন্ডারিতে যাবে কিনা, নিম্ন মধ্যবিত্তের আসলে কতটা লাভ হলো। সঙ্গে থাকুন NKTV বাংলায়, কিছুক্ষণ পর সৈকত আইনের সঙ্গে দেখুন বাজেট বিশ্লেষণ। আপাতত ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।